তো পরিমাপের এই যে বিশাল জগৎ, এর শুরুটা হয় কোত্থেকে? একদম ঠিক, এই যেমন ধরুন প্রকৃতির মেজাজ মর্জি বোঝার জন্য আমাদের হাতে আছে ব্যারোমিটার, যেটা আবার ধরুন যখন আমরা গভীর সমুদ্রের তলায় যেতে পারি না, তখন আমাদের চোখ হয়ে ওঠে সোনার। একবার ভাবুন তো, যদি পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা শুধু নিজেদের আলাদা আলাদা, একসময় চারদিকে সিজিএস, এফপিএস, এমকেএস এর মতো অনেকগুলো আলাদা আলাদা সিস্টেম চালু ছিল, আর এই যে এতদিনের সমস্যা তার সমাধান হিসেবে কিন্তু জন্ম হলো এসআই সিস্টেমে। বিজ্ঞানের সেই একটা, আগেকার দিনে 1 মিটার মানে কি ছিল জানেন? প্যারিসে রাখা একটা প্ল্যাটিনাম রডের দৈর্ঘ্য, আর সময়ের একক সেকেন্ড। ওহ, এর নির্ভুলতার গল্প শুনলে তো অবাক হয়ে যেতে হয়। দেখুন, আমাদের সোলার সিস্টেমের ভেতরে এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব মাপতে গেলে কিন্তু যখন আমরা আমাদের সোলার সিস্টেমের বাইরে অন্য কোনো তারার দিকে তাকাই, তখনই এই একক, বাকি সব একক যেগুলোকে আমরা বলি লব্ধ একক। ব্যাপারটা অনেকটা লেগো ব্লক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে মহাবিশ্বের বয়স কত বা একটা পরমাণুর ওজন ঠিক কতটা? এগুলো আমরা জানি কিভাবে? উত্তরটা কিন্তু একদম সহজ একটা শব্দে লুকিয়ে আছে: পরিমাপ। সত্যি বলতে কি, এই পরিমাপই হলো বিজ্ঞানের আসল ভাষা। তো চলুন না, আজ আমরা সেই ভাষার একদম গোড়া থেকে শুরু করে একেবারে মহাবিশ্বের বিশালতাকে মাপার গল্পটা জেনে আসি। চলুন, ব্যাপারটা একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে বোঝা থাক। আচ্ছা, ধরুন দোকানে গিয়ে বলা হলো আমাকে 5 চাল দিন। দোকানদার কি আদৌ কিছু বুঝবে? মনে হয় না। এখানেই দেখুন একটা খুব সাধারণ কিন্তু খুবই মৌলিক সমস্যা লুকিয়ে আছে। দেখুন, একক ছাড়া 5 সংখ্যাটা আসলে অর্থহীন। ওটা শুধুই একটা সংখ্যা, কিন্তু যেই মুহূর্তে এর সাথে কেজি যোগ করা হলো, ব্যাস, পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। দোকানদার ঠিকঠাক চাল দিতে পারবে। এই যে একক, এটাই কিন্তু একটা সাধারণ সংখ্যাকে অর্থবহ করে তুলছে। আর সত্যি বলতে, বিজ্ঞানের গোটা দুনিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে এই ছোট্ট কিন্তু শক্তিশালী আইডিয়াটার উপর। তো কি কি থাকছে আমাদের এই সফরে? প্রথমে আমরা উকি দেব বিজ্ঞানের সেই জাদুর বাক্সে, মানে পরিমাপের দারুণ সব যন্ত্রপাতির জগতে। এরপর একটু ইতিহাসে ডুব দিয়ে দেখব কিভাবে এই মাপঝোঁকের পদ্ধতিগুলো তৈরি হলো। তারপর জানব বিজ্ঞানের সেই সার্বজনীন ভাষাটা কি, যা দিয়ে কিনা অসীম মহাকাশ থেকে শুরু করে পরমাণুর ছোট্ট দুনিয়া সবকিছু মাপা যায়। আর সবশেষে থাকছে এমন কিছু ধারণা যা আমাদের চিন্তার জগৎকে একদম নাড়িয়ে দেবে। তো পরিমাপের এই যে বিশাল জগৎ, এর শুরুটা হয় কোত্থেকে? একদম ঠিক, যন্ত্র দিয়ে। চলুন তাহলে প্রথমে সেই সব যন্ত্রপাতির সাথেই আলাপ করা যাক, যেগুলো আমাদের চারপাশের পৃথিবীকে চিনতে শেখায়। ভাবুন তো একবার, যা আমরা চোখে দেখতেই পাই না সেটাকে মাপা। এটাই তো বিজ্ঞানের আসল মজা, তাই না? যেমন ধরুন বাতাস, আমরা দেখতে পাই না, কিন্তু তার চাপ ঠিকই মাপা যায়। আবার ধরুন পায়ের তলার মাটি কখন হালকা কাঁপছে, আমরা হয়তো টেরই পাই না, কিন্তু সেটাও মাপার ব্যবস্থা আছে। আসলে বিজ্ঞানীরা এমন সব অসাধারণ যন্ত্র তৈরি করেছেন, যা আমাদের সাধারণ পঞ্চেন্দ্রিয় সীমানা বহু দূর ছাড়িয়ে যায়। এই যেমন ধরুন প্রকৃতির মেজাজ মর্জি বোঝার জন্য আমাদের হাতে আছে ব্যারোমিটার, যেটা দিয়ে বাতাসের চাপ মাপা হয়, কিংবা থার্মোমিটার, যা আমাদের জানিয়ে দেয় গরম কতটা পড়ল। এমনকি পায়ের নিচের মাটি যখন কেঁপে ওঠে, সিসমোগ্রাফ কিন্তু ঠিক সেই কম্পনটাকে একটা সংখ্যায় ধরে ফেলে। এক কথায়, এই যন্ত্রগুলোই যেন প্রকৃতির নাড়ির স্পন্দন আমাদের কাছে পৌঁছে দেয়। শুধু বাইরের দুনিয়ায় নয়, আমাদের নিজেদের শরীরের ভেতরের কলকবজাগুলোও কিন্তু আমরা মাপতে পারি। যেমন ধরুন, ডাক্তারের কাছে গেলে যে যন্ত্রটা দিয়ে ব্লাড প্রেশার মাপা হয়, ওটার নাম স্ফিগমোম্যানোমিটার। আবার ইলেকট্রোকার্ডিওগ্রাফ বা সহজ কথায় ইসিজি আমাদের হার্টের ভেতরের বৈদ্যুতিক সংকেতগুলোকেও রেকর্ড করে ফেলে। আর এই মাপযোগগুলোই কিন্তু অনেক সময় জীবন বাঁচিয়ে দেয়। আচ্ছা, কিছু কিছু যন্ত্রের নাম না শুনতে প্রায় এক রকম লাগে, কিন্তু কাজ কিন্তু একদম আলাদা। যেমন ধরুন ভোল্টমিটার আর ভোল্টামিটার। ভোল্টমিটার সরাসরি ইলেকট্রিক পোটেনশিয়াল বা পিভব মাপে, আর ভোল্টামিটার কি করে? ওটা তড়িৎ বিশ্লেষণের মতো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চার্জের পরিমাণ বের করে। দেখুন, নামের এই সামান্য তফাতেই বিজ্ঞানের কত সূক্ষ্ম হিসাব লুকিয়ে আছে। আবার ধরুন, যখন আমরা গভীর সমুদ্রের তলায় যেতে পারি না, তখন আমাদের চোখ হয়ে ওঠে সোনার। এটা কি করে? এটা আসলে শব্দ তরঙ্গ পাঠিয়ে দেয়, আর সেই শব্দটা যখন কোনো কিছুতে ধাক্কা খেয়ে ফিরে আসে, মানে প্রতিধ্বনিটা শুনেই বলে দেয় জলের নিচে ঠিক কী আছে। আমাদের নিজেদের সীমাবদ্ধতাকে প্রযুক্তি দিয়ে কিভাবে জয় করা যায়, এটা তার একটা দুর্দান্ত উদাহরণ। এই যে যন্ত্রটা, এটা হলো সাধারণ তুলা যন্ত্র। ভর মাপার জন্য একটা ক্লাসিক্যাল যন্ত্র, যা বহু যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এর কয়েকটা মূল পার্টস আছে। যেমন মাঝখানের এই যে দণ্ড, এটাকে বলে তুলাদণ্ড। এটাই ব্যালেন্স ধরে রাখে।
দুই দিকে আছে তুলাপাত্র, আর একটা পয়েন্টার বা সূচক আছে যেটা আমাদের বলে দেয় যে ব্যালেন্সটা ঠিকঠাক হয়েছে কিনা। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, যদি যন্ত্রটা নিজেই পারফেক্ট না হয়, যদি তুলাযন্ত্রের মধ্যেই কোনো গণ্ডগোল থাকে, তাহলে কি একটা ত্রুটিপূর্ণ যন্ত্র দিয়েও একদম সঠিক মাপ নেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর তার জন্য একটা বেশ ইন্টারেস্টিং পদ্ধতি আছে। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথমে বস্তুটাকে তুলাযন্ত্রের একদিকের পাল্লায় রেখে ওজনটা মাপা হয়। ধরুন সেই মাপটা হলো M1। এরপর ওই একই বস্তুটাকে অন্যদিকের পাল্লায় রেখে আবার ওজনটা মাপা হয়। এবার ধরুন মাপটা হলো M2। এখন এই যে দুটো আলাদা আলাদা মাপ পাওয়া গেল, M1 আর M2, এগুলোকে একটা বিশেষ গাণিতিক ফর্মুলায় ফেলে দিলেই যন্ত্রের ভুলটা বাদ হয়ে গিয়ে একদম সঠিক ভরটা বেরিয়ে আসে। একবার ভাবুন তো, যদি পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা শুধু নিজেদের আলাদা আলাদা ভাষায় কথা বলতেন, তাহলে কি বিজ্ঞানের এত উন্নতি হতো? না। ঠিক একই সমস্যাটা হচ্ছিল পরিমাপের ক্ষেত্রেও। এক এক দেশে চালু ছিল এক এক রকম মাপার পদ্ধতি, মানে একটা বিরাট জগাখিচুড়ি অবস্থা। আর এটা বিজ্ঞানের অগ্রগতির পথে একটা বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একসময় চারদিকে সিজিএস, এফপিএস, এমকেএস এর মতো অনেকগুলো আলাদা আলাদা সিস্টেম চালু ছিল। এই সব বিভ্রান্তি দূর করার জন্য সেই 1791 সালে ফরাসি বিজ্ঞানীরা প্রথম দশমিকের উপর ভিত্তি করে মেট্রিক সিস্টেমটা চালু করেন। এরপর ভারতও 1957 সালে এই পদ্ধতি গ্রহণ করে। অবশেষে 1960 সালে সারা বিশ্বের বিজ্ঞানীরা মিলে একটা সিদ্ধান্তে এলেন এবং এসআই বা আন্তর্জাতিক পদ্ধতিকে বেছে নিলেন। আর এটাই আজ বিজ্ঞানের সেই কমন ল্যাঙ্গুয়েজ বা সার্বজনীন ভাষা। আর এই যে এতদিনের সমস্যা, তার সমাধান হিসেবেই কিন্তু জন্ম হল এসআই সিস্টেমের। বিজ্ঞানের সেই একটা সাধারণ ভাষা যেটা দেশ বা সময়ের কোনো গণ্ডি মানে না, আর সারা পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে একটা দারুণ যোগাযোগ তৈরি করে দিয়েছে। মজার ব্যাপার হলো, এই পুরো ভাষার ভিত্তি কিন্তু মাত্র 7টা বেসিক ইউনিট বা মৌলিক একক। মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, অ্যাম্পিয়ার, কেলভিন, মোল আর ক্যান্ডেলা, এই মাত্র 7টা একক। এগুলোই হলো বিজ্ঞানের এবিসির মতো। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি যে ফিজিক্সের এত বড়, এত জটিল জগৎটাকে শুধু এই 7টা এককের কম্বিনেশনেই প্রকাশ করা সম্ভব। আগেকার দিনে 1 মিটার মানে কি ছিল জানেন? প্যারিসে রাখা একটা প্ল্যাটিনাম রডের দৈর্ঘ্য। কিন্তু ভাবুন তো, সেই রডটা যদি হারিয়ে যেত বা সময়ের সাথে সাথে একটুখানিও বদলে যেত, কি হতো তাহলে? ঠিক এই কারণেই আধুনিক বিজ্ঞানীরা ঠিক করলেন এককগুলোকে প্রকৃতির এমন সব ধ্রুবকের সাথে বেঁধে দেবেন যা কোনোদিন বদলাবে না। যেমন মিটারকে এখন ধরা হয় আলোর গতির উপর ভিত্তি করে, কারণ আলোর গতি এই মহাবিশ্বের সবখানে এক। এর ফলে কি হলো, আমাদের পরিমাপগুলোও হয়ে গেল একদম পারফেক্ট, চিরস্থায়ী আর সার্বজনীন। ভরের একক কিলোগ্রামের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। অনেক দিন ধরে এর মানটাও একটা নির্দিষ্ট সিলিন্ডারের ভরের উপর নির্ভরশীল ছিল, কিন্তু খুব বেশি দিন নয়। এই 2019 সালেই বিজ্ঞানীরা কিলোগ্রামকেও প্ল্যাঙ্কের ধ্রুবক বলে প্রকৃতির একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের সাথে জুড়ে দিয়েছেন। ফলে কিলোগ্রামের মাপও এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুল আর অপরিবর্তনীয়। আর সময়ের একক সেকেন্ড, এর নির্ভুলতার গল্প শুনলে তো অবাক হয়ে যেতে হয়। একটা বিশেষ পরমাণু আছে সিজিয়াম 133। ওটা 1 সেকেন্ডে, শুনলে অবাক হবেন, 900 কোটি বারেরও বেশি কাঁপে। বিজ্ঞানীরা ঠিক ওই কাঁপুনিটাকেই সময়ের মাপকাঠি হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবিশ্বাস্য রকমের নিখুঁত মাপের জন্যই কিন্তু আজ আমরা জিপিএসের মতো টেকনোলজি ব্যবহার করতে পারছি। কি দারুণ ব্যাপার বলুন তো! একই মাপজোকের সিস্টেম ব্যবহার করে আমরা একদিকে যেমন মাপছি মহাবিশ্বের এ মাথা থেকে ও মাথার দূরত্ব, ঠিক তেমনি অন্যদিকে ডুব দিচ্ছি পরমাণুর থেকেও ছোট এক জগতের গভীরে। চলুন এই স্কেলের 2 প্রান্তের গল্পটা একটু শুনি। দেখুন, আমাদের সোলার সিস্টেমের ভেতরে এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব মাপতে গেলে কিলোমিটার এককটা বড্ড ছোট হয়ে যায়। তাই বিজ্ঞানীরা একটা নতুন একক ব্যবহার করেন, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। 1 AU মানে হলো পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব, মানে প্রায় 15 কোটি কিলোমিটার। ভাবুন তো, একটা জেট প্লেনে করে গেলেও এই দূরত্ব পার হতে কয়েক দশক লেগে যাবে। কিন্তু যখন আমরা আমাদের সোলার সিস্টেমের বাইরে অন্য কোনো তারার দিকে তাকাই, তখন AU এককটাও ছোট মনে হয়। তখন দরকার হয় আরও বড় এককের, আলোকবর্ষ বা লাইট ইয়ার। আলো 1 বছরে যতটা পথ যায় সেটাই 1 আলোকবর্ষ, মানে প্রায় 9.5 লক্ষ কোটি কিলোমিটার। আমাদের সবচেয়ে কাছের তারা যে আলফা সেন্টাউরি, সেখান থেকেও পৃথিবীতে আলো এসে পৌঁছতে 4 বছরের বেশি সময় লাগে, ভাবা যায়? আর এর থেকেও বড় একক আছে,
জ্যোতির্বিজ্ঞানে দূরত্বের সবচেয়ে বড় একক হল পারসেক। 1 পারসেক মানে প্রায় 3.25 আলোকবর্ষের সমান। যখন বিজ্ঞানীরা একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব মাপেন তখন এই পারসেক এককটাই কাজে লাগে। তো একদিকে যেমন পারসেক দিয়ে মাপা হচ্ছে গ্যালাক্সির বিশালতা, ঠিক তার উল্টো দিকে পরমাণুর নিউক্লিয়াসের মতো অতি ক্ষুদ্র জগৎ মাপার জন্য আছে ফার্মি একক। 1 ফার্মি মানে হলো 1 মিটারের 1 লক্ষ কোটি ভাগের 1 ভাগ। ভাবুন, একই পরিমাপের নিয়ম দিয়ে আমরা এই দুইটা ভিন্ন জগৎকেই ছুঁয়ে ফেলছি। বিজ্ঞানের আসল শক্তিটা তো এখানেই। বেশ, আমাদের এই সফরের একদম শেষ পর্যায়ে এসে আমরা এমন কিছু মজার কনসেপ্ট নিয়ে কথা বলবো যা পরিমাপের সাধারণ ধারণা থেকে একটুখানি আলাদা। ভৌত রাশি মানে কি? সোজা কথায় আমরা কি মাপছি? যেমন ধরুন, একটা ঘরের দৈর্ঘ্য মাপছি বা কোনো জিনিসের ভর মাপছি, কিংবা কোনো কাজ করতে ঠিক কতটা সময় লাগছে সেটা মাপছি। এই দৈর্ঘ্য, ভর, সময় এগুলোই হলো ভৌত রাশি। তাহলে পরিমাপের গোল্ডেন রুল বা মূল সূত্রটা কি দাঁড়ালো? যে কোনো সম্পূর্ণ পরিমাপ মানেই হল দুটো জিনিসের যোগফল, একটা সংখ্যমান বা সংখ্যা আর তার সাথে একটা একক। যেমন শুধু 10 বললে হবে না, বলতে হবে 10 মিটার। তবে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। এমন কিছু রাশিও কিন্তু আছে যাদের কোনো এককেরই দরকার হয় না। ভাবছেন সেটা কিভাবে সম্ভব? এটা তখনই হয় যখন আমরা দুটো একই ধরনের রাশির তুলনা করি, মানে তাদের অনুপাত বের করি। এর একটা দারুণ উদাহরণ হল আপেক্ষিক ঘনত্ব। এখানে কি করা হয়, কোনো একটা বস্তুর ভরের সাথে ঠিক ততটাই আয়তনের জলের ভরের তুলনা করা হয়। যেহেতু উপরেও ভর নিচেও ভর, তাই ভরের একক মানে কেজি বা গ্রাম দুটোই কাটাকাটি হয়ে যায়, আর শেষে পড়ে থাকে শুধু একটা সংখ্যা, কোনো একক থাকে না। যেমন আমরা বলি পারদের আপেক্ষিক গুরুত্ব 13.6। এর মানে কি? এর মানে হল পারদ জলের থেকে 13.6 গুণ বেশি ঘন বা ভারী। এর পাশে কিন্তু কোনো কেজি বা মিটারের মতো একক বসে না। এটা শুধু একটা তুলনা, একটা বিশুদ্ধ সংখ্যা যা দুটো জিনিসের মধ্যেকার সম্পর্কটা বুঝিয়ে দেয়। আচ্ছা, এবার ভাবা যাক এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। পৃথিবীতে মাপার মতো তো হাজার হাজার জিনিস আছে, গতি, চাপ, শক্তি, কত কি। তাহলে কি প্রত্যেকটার জন্য একটা করে নতুন একক বানাতে হবে? না, ভাগ্য ভালো যে তেমনটা করতে হয় না। বিজ্ঞানীরা খুব দারুণ একটা উপায় বের করেছেন। তারা ব্যবহার করেন কিছু বিল্ডিং ব্লক। এই বিল্ডিং ব্লকগুলোই হল মৌলিক একক। এরা একদম স্বাধীন। আর এই মৌলিক এককগুলোকেই নানাভাবে জুড়ে জুড়ে তৈরি হয় বাকি সব একক, যেগুলোকে আমরা বলি লব্ধ একক। ব্যাপারটা অনেকটা লেগো ব্লকের মতো। হাতে গোনা কয়েকটা বেসিক ব্লক দিয়ে যেমন বিশাল বিশাল জিনিস বানানো যায়, এখানেও ঠিক তাই। তো এই মৌলিক এককগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা হল দৈর্ঘ্য, ভর আর সময়। কেন? কারণ এরা একে অপরের ওপর একদমই নির্ভরশীল না। আর সবচেয়ে বড় কথা হল বিজ্ঞানের প্রায় সমস্ত রাশিকেই এই 3টে সাহায্যে প্রকাশ করা যায়। বলা যেতে পারে এরাই হল পরিমাপের জগতের 3টে মূল স্তম্ভ। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি কিভাবে একটা লব্ধ একক তৈরি হয়। ধরা যাক আয়তন। এর এককটা কিভাবে এলো? দেখুন, শুরুটা হচ্ছে দৈর্ঘ্য দিয়ে, যার মৌলিক একক হলো মিটার। এবার দুটো দৈর্ঘ্যকে গুণ করলে আমরা কি পাই? ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার। আর 3টে দৈর্ঘ্যকে গুণ করলে পেয়ে গেলাম আয়তন মানে মিটার কিউব। দেখলেন তো কত সহজভাবে একটা মৌলিক একক থেকে একটা জটিল একক তৈরি হয়ে গেল। যেমন সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো এগুলো আসলে একটা একককে 10, 100 বা 1000 ভাগ করে দেয়। ফলে খুবই ছোট সংখ্যা নিয়েও কাজ করা অনেক সহজ হয়ে যায়। যেমন একটা পরমাণুর ব্যাস, সংখ্যাটা দেখুন কি সাংঘাতিক ছোট, কিন্তু মিটারের উপর ভিত্তি করে তৈরি অ্যাংস্ট্রমের মতো একক ব্যবহার করে আমরা এই অকল্পনীয় ক্ষুদ্র জগৎটাকেও সহজে বুঝতে পারি। আবার ঠিকের উল্টোটাও সত্যি। যখন খুব বড় কিছু মাপার দরকার হয় তখনও আমরা প্রিফিক্স ব্যবহার করি, যেমন কিলো, মেগা, গিগা। এগুলো ব্যবহার করলে আর এক গাদা শূন্য লিখে মাথা খারাপ করতে হয় না। বিশাল বিশাল সংখ্যাকেও খুব সহজে প্রকাশ করা যায়। চলুন কয়েকটা ইন্টারেস্টিং উদাহরণ দেখা যাক। আচ্ছা, দৈর্ঘ্যের সবচেয়ে বড় ব্যবহারিক একক কি জানেন? সেটা হলো পারসেক। বিশাল বিশাল মহাজাগতিক দূরত্ব মাপার জন্য এটা ব্যবহার করা হয়। আবার দেখুন, কিছু রাশি আছে যাদের শুধু মান বললেই চলে না, দিকটাও বলতে হয়। যেমন বেগ বা ত্বরণ, এগুলোকে আমরা বলি ভেক্টর রাশি। আর অন্যদিকে ভর বা দ্রুতির মতো কিছু রাশির শুধু মানটাই যথেষ্ট, এদের কোনো দিক নেই। এগুলো হলো স্কেলের রাশি।
এখন জিনিসটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। প্রত্যেকটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি না একটা নিজস্ব রেসিপি আছে। আমরা এটাকে বলি ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রীয় সংকেত। ব্যাপারটা ঠিক যেন একটা রান্নার রেসিপির মতো। যেমন ধরুন, বল বা ফোর্স তৈরি করতে আপনার কি লাগবে? লাগবে 1 ইউনিট ভর বা মাস, 1 ইউনিট দৈর্ঘ্য বা লেন্থ, আর সময় বা টাইমের পাওয়ার -2। এমন একটা অসাধারণ গল্প বলতে পারে, আর সেই গল্পের মূল চরিত্রে আছে আমাদের অতি পরিচিত জল। আমরা তো সবাই লিটার শব্দটা ব্যবহার করি, তাই না? দুধ কিনি, তেল কিনি, কিন্তু কখনো কি মাথায় এসেছে যে 1 লিটারের সংজ্ঞায় কেন স্পেসিফিক্যালি বলা হয় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জলের একটা খুবই অদ্ভুত কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্যের মধ্যে। এইখানেই হলো আসল ব্যাপারটা। দেখুন, বেশিরভাগ তরলকে ঠান্ডা করলে কি হয়? ওটা আয়তনে কমে যায়, মানে সংকুচিত হয়। কিন্তু জলের আচরণটা ঠিক উল্টো। জলকে ঠান্ডা করতে করতে যখন 4 ডিগ্রি সেলসিয়াসে আনা হয়, তারপর আরও ঠান্ডা করলে ওটা সংকুচিত না হয়ে উল্টে প্রসারিত হতে শুরু করে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আর এই অদ্ভুত আচরণের জন্যই কিন্তু বরফের নিচেও জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। তো এই ঘটনার ফলটা কি দাঁড়ালো? বেশ চমকপ্রদ। আমরা তো জানি যে ঘনত্ব মানে হলো ভর ভাগ আয়তন। যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আয়তনটা সবচেয়ে কম, তার মানে কি? তার মানে হলো ঠিক ওই তাপমাত্রাতেই জলের ঘনত্ব হয় সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম। আর এইভাবেই কিন্তু আমরা আমাদের আগের প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। 1 লিটারের সংজ্ঞাটা ঠিক এখান থেকেই এসেছে। 1 কিলোগ্রাম বিশুদ্ধ জল যখন তার ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন ঠিক যতটা জায়গা নেয় সেই আয়তনকেই বলা হয় 1 লিটার। তাহলে আমরা দেখলাম কিভাবে পরমাণুর কেন্দ্র থেকে শুরু করে মহাবিশ্বের দূরতম প্রান্ত পর্যন্ত প্রায় সবকিছুকেই আমরা সংখ্যার বাঁধনে বেঁধে ফেলেছি। কিন্তু সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, এমনকি কিছু আছে যাই পরিমাপের ঊর্ধ্বে? আমাদের জ্ঞান, আমাদের চেতনা বা ভালোবাসা, ঘৃণা, এই অনুভূতিগুলোকে কি কোনোদিন সংখ্যা দিয়ে মাপা সম্ভব হবে? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।